আসসালামু আলাইকুম। রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আমি রিপা আক্তার, সহকারী শিক্ষিকা। তো আজকে আমি তোমাদের কাছে নবম দশম শ্রেণীর ইতিহাস এই বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের নিয়ে আলোচনা করব। তো আমি গত ক্লাসে তোমাদেরকে এই দ্বিতীয় অধ্যায়ের দুটি সভ্যতা নিয়ে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে মিশরীয় সভ্যতা আর হচ্ছে সিন্ধু সভ্যতা। তো এখন আমরা আমাদের পরবর্তী সভ্যতাগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি সে সবাই তোমরা ক্লাসে জয়েন করেছো এবং খুব মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। তো আজকে আমি এই দ্বিতীয় অধ্যায়ের পৃষ্ঠা নং 16 থেকে 24 এই পেজগুলো নিয়ে আলোচনা করব। আর এখানে গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতা এই দুটি সভ্যতা দেওয়া আছে। তো আমরা গত ক্লাসের ন্যায় যেহেতু আমাদের সময় খুব স্বল্প সময় আমরা ওদের ক্লাসটা করতে হয়, তো তোমাদেরকে আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, অর্থাৎ কোন বিষয়গুলো আমাদের এই সভ্যতা থেকে পড়তে হবে। তো তোমাদের কিন্তু মেন বইয়ে প্রত্যেকটা সভ্যতার ডিটেলস অনেক সুন্দরভাবে দেওয়া আছে। আশা করব যে তোমরা যদি একটু মনোযোগ সহকারে বই থেকে পড়ে নাও, তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো প্রথমে আসো গ্রিক সভ্যতা, 16 নম্বর পেজ। তো গ্রিক সভ্যতা হচ্ছে গ্রিসের দুজন খুব জনপ্রিয় কবি ছিল, অর্থাৎ হোমার। আর হোমারের ইলিয়াড ও ওডিসি দুটি মহাকাব্য ছিল। গ্রিসের মহাকবির নাম হচ্ছে হোমার। আর এই গ্রিস সভ্যতাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মিনিনিয়ন সভ্যতা, অপরটি হচ্ছে মাইসিনিয়ন বা ইজিয়ান সভ্যতা। অর্থাৎ এই গ্রিক সভ্যতা আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে মিনিনিয়ন সভ্যতা, অপরটি হচ্ছে মাইসিনীয় বা ইজিয়ান সভ্যতা। তো মিনিনিয়ন সভ্যতাটা কি আমরা জানবো যে ক্রিট দ্বীপে যে সভ্যতার উদ্ভব হয় এবং এর স্থায়িত্ব ধরা হয়েছে 3000 থেকে 1400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। আর মাইসিনিয়ন বা ইজিয়ান সভ্যতা কি? গ্রিসের মূল ভূখণ্ডে দক্ষিণ অঞ্চলে অবস্থিত মাইসিনিয়ান নাগরের নাম অনুসারে এর নামকরণ করা হয়। এ সভ্যতার স্থায়িত্ব ছিল 1600 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ধারণা করা হয় বন্যা অথবা বিদেশি আক্রমণের ফলে এই সভ্যতার অবসান ঘটে। তো এবারে আসো গ্রিক সভ্যতার ভৌগোলিক অবস্থান ও সময়কাল। আমি আবারও বলেছি যে তোমাদের কিন্তু মেন বইয়ের ডিটেলস এগুলি দেওয়া আছে। তো তোমরা তোমাদের 17 নম্বর পেজে দেখো ভৌগোলিক অবস্থান ও সময়কালটা, যে গ্রিস দেশটি আড্রিয়াটিক সাগর, ভূমধ্য সাগর ও ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিক সভ্যতার সঙ্গে দুটি সংস্কৃতির নাম জড়িত, অর্থাৎ গ্রিক সভ্যতার সাথে কিন্তু দুটি সংস্কৃতির নাম জড়িত। একটি হচ্ছে হেলেনিক সংস্কৃতি আর অপরটি হচ্ছে হেলেনিস্টিক সংস্কৃতি। অ্যাথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে হেলেনিক সংস্কৃতি। আর গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অগ্রিক মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির, আর যাকে বলা হয় হেলেনিস্টিক সংস্কৃতি। তো এখানে কিন্তু তোমাদের যে গ্রিক যে দুটি সংস্কৃতি নাম জড়িত আছে, একটি হচ্ছে হেলেনিক, অপরটি হচ্ছে হেলেনিস্টিক। এর সংজ্ঞাগুলি কিন্তু তোমরা এই 17 নম্বর পেজের ভৌগোলিক অবস্থান ও সময়কাল থেকে মুখস্থ করে নিবে। সামরিক নগর রাষ্ট্র স্পার্টা। দেখো এখানে স্পার্টাকে সামরিক নগর রাষ্ট্র কেন বলা হয় সেটা, সামরিক নগর রাষ্ট্র কেন বলা হয় সেটা হচ্ছে যে প্রাচীন গ্রিসে যে অসংখ্য নগর রাষ্ট্র গড়ে উঠেছিল তার একটি ছিল স্পার্টা। স্পার্টাদের প্রকৃত বিশ্লেষণ করলে দেখা যায় সমরন্ত ছিল দ্বারা তারা প্রভাবিত ছিল। মানুষের মানবিক উন্নতির দিকে নজর না দিয়ে তারা সামরিক শক্তি সঞ্চয়ের দিকে দৃষ্টি দেন। 800 খ্রিস্টপূর্বাব্দে দীর্ঘ যুদ্ধের পর ডোরীয় যোদ্ধারা স্পার্টা দখল করতে সক্ষম হয়েছিলেন। এই পরাজিত স্থানীয় অধিবাসীদের ভূমিদাস বা হেল্ট বলা হতো, আর এরা সুযোগ পেলেই বিদ্রোহ করত। স্পার্টানদের জীবন স্পার্টা রক্ষা করার জন্যই নিয়োজিত ছিল। স্পার্টারা সমাজ
তৈরি হয়েছিল যুদ্ধের প্রয়োজনকে ঘিরে। সরকারের মূল উদ্দেশ্য ছিল যুদ্ধের জন্য নাগরিকদেরকে প্রস্তুত করা এবং যুদ্ধ পরিচালনা করা। আর এজন্যই স্পার্টাকে সামরিক নগররাষ্ট্র বলা হয়। গণতান্ত্রিক নগররাষ্ট্র অ্যাথেন্স, তোমরা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এখান থেকে মুখস্থ করে নিবে। তো গণতান্ত্রিক নগররাষ্ট্র অ্যাথেন্স, এখানে যে পেরিক্লিসের সময়কে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়, নিচের দিকে দেখো। তারপর হচ্ছে সভ্যতায় গ্রিসের অবদান, 18 নম্বর পেজ। সভ্যতায় গ্রিসের অবদান, অর্থাৎ গ্রিসরা বিভিন্ন ভাষা, ধর্ম, সাহিত্য, খেলাধুলা সব কিছুতে তারা অবদান রেখেছিলেন। আর তারা যে মূল অবদান রেখেছিল এসব ক্ষেত্রে, আর সেই সংস্কৃতির নাম হচ্ছে হেলেনীয় সংস্কৃতি। তো শিক্ষা ও সাহিত্যের ক্ষেত্রেও গ্রিকরা অবদান রেখেছিল। গ্রিসবাসীরা ছেলেরা 7 বছর বয়স থেকে পাঠশালা যাওয়া আসা করত। ধনী ব্যক্তিদের ছেলেদের 18 বছর পর্যন্ত লেখাপড়া করা হতো। কারিগর আর কৃষকের ছেলেরা প্রাথমিক শিক্ষা পেত। দাসদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, আর মেয়েরও কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখা করতে পারত না। এটা হচ্ছে গ্রিক সভ্যতার শিক্ষাক্ষেত্রেই। সাহিত্যের ক্ষেত্রেও গ্রিক মানে কি বলা হয় যে অনেক অবদান রেখেছে। হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য তার হচ্ছে অপূর্ব নিদর্শন। বিয়োগান্তক নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল। এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়, অর্থাৎ বিয়োগান্তক নাটকের জনক হচ্ছে এসকাইলাসকে। আর গ্রিসের অর্থাৎ এসকাইলাসের রচিত নাটকের নাম হচ্ছে প্রমিথিউস বাউন্ড। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস, তিনি 100-টিরও বেশি নাটক রচনা করেছেন। আরেকজন বিখ্যাত নাট্যকার ছিল, তার নাম হচ্ছে ইউরিপিডিস। এরিস্টোফেনেসের মিলনান্তক ও ব্যঙ্গ রচনায় বিশেষ খ্যাতি ছিল। ধর্মর ক্ষেত্রে হচ্ছে গ্রিকরা 12টি দেবদেবী ছিল তাদের, অর্থাৎ গ্রিকরা 12টি দেবদেবীর পূজা করতেন। জিউস ছিল তাদের দেবতাদের রাজা, অর্থাৎ তাদের দেবতার রাজা ছিলেন জিউস। অ্যাপোলো ছিলেন সূর্য দেবতা। পোসিডন ছিলেন সাগরের দেবতা। আর অ্যাথেনা ছিলেন জ্ঞানের দেবী। 12 জনদের মধ্যে এই 4 জন ছিল শ্রেষ্ঠ। তো দর্শন ও ধর্ম, অর্থাৎ আমি ধর্ম তো করেছি, দর্শন। তো দর্শনের ক্ষেত্রে গ্রিসে অদ্ভুতপূর্ণ উন্নতি হয়। আর সক্রেটিস ছিল দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান। এবারে আসো বিজ্ঞানের ক্ষেত্রে গ্রিকরা বিজ্ঞানচর্যার সূত্রপাত করে 600 খ্রিস্টপূর্বাব্দে। পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে গ্রিসরা। তারাই প্রথম প্রমাণ করে যে পৃথিবীর একটি গ্রহ এবং তার নিজ কক্ষপথে আবর্তিত হয়। তারা চন্দ্র সূর্যগ্রহণের কারণ নির্ণয় করতে জানতো। চাঁদের নিজস্ব আলো নেই, সেটিও তারা আবিষ্কার করে। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন। পিথাগোরাস চিকিৎসা বিজ্ঞানে, হিপোক্রেটাস যথেষ্ট খ্যাতি ছিল। স্থাপত্য ও ভাস্কর্য, তো স্থাপত্য ও ভাস্কর্য গ্রিকরা উন্নতি হয়েছিল। তারা বিভিন্ন মন্দির বা দেবীর কীর্তি স্থাপন করতে সক্ষম হয়। আর গ্রিসের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন, ফিদিয়াস এবং প্রাক্সিটেলেস। তো খেলাধুলায়, শিশুদের খেলাধুলায় তারা বিশেষ নজর দিত। বিদ্যালয়ে তাদের খেলাধুলার হাতেখড়ি হতো। শরীরচর্চা, খেলাধুলার প্রতি গ্রিকদের যথেষ্ট আগ্রহ ছিল। উৎসবের দিনে তারা নানা ধরনের খেলার প্রতিযোগিতার আয়োজন করত। দৌড়ঝাঁপ, মল্লযুদ্ধ, চাকা নিক্ষেপ, বর্ষা ছোড়া, মুষ্টিযুদ্ধ ইত্যাদি বিষয়ে প্রতিযোগিতার ব্যবস্থা থাকত। প্রতি 4 বছর পর পর এই খেলা অনুষ্ঠিত হতো। এই খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড় অংশ নিত। তো এবারে আসো রোমান সভ্যতা। তো তোমাদের রোমান সভ্যতার ক্ষেত্রেও কিন্তু সেম, অর্থাৎ আমরা প্রত্যেকটা সভ্যতা যেভাবে তোমাদেরকে পড়তে বলেছি মেন বই থেকে, সেভাবে পড়ে নিবে তোমরা।
তো রোমান সভ্যতা আমাদের প্রথমে জানতে হবে পটভূমি, অর্থাৎ গ্রিস সভ্যতার অবসানের আগে ইটালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য গড়ে ওঠে, আর রোমকে কেন্দ্র করে এই সাম্রাজ্য গড়ে ওঠে বলে একে রোমান সভ্যতা বলা হয়। আর রোমে একজন রাজা ছিলেন, এ সময় একটি সভা ও সিনেট ছিল। আর রোম নগর প্রতিষ্ঠা করেন লাতিন রাজা রোমিউলাস। আর রোমান সভ্যতা প্রায় 600 বছর স্থায়ী ছিল। ভৌগোলিক অবস্থান ও সময়কাল: ইটালির মাঝামাঝি পশ্চিমাংশে রোমনগর অবস্থিত। বিভিন্ন উত্থান পতন ও ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে 753 খ্রিস্টাব্দে রোমনগরী প্রতিষ্ঠিত হয় এবং 476 খ্রিস্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্যের পতন বা চূড়ান্ত পতন হয়। রোম নগরী ও রোমান শাসনের পরিচয়, অর্থাৎ গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎস মুখ থেকে প্রায় 12-13 মাইল দূরে 7টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত, অর্থাৎ রোম 7টি পর্বতশ্রেণীর উপর অবস্থিত। এজন্য একে 7 পর্বতের নগরীও বলা হয়, অর্থাৎ রোমকে কিন্তু আরেকটি নাম আছে, সেটি হচ্ছে 7 পর্বতের নগরী। আর একে কেন বলা হয় 7 পর্বতের নগরী? হ্যাঁ, এটি 7টি পর্বতশ্রেণীর উপর রোম অবস্থিত। 2000 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইটালিতে বসবাস শুরু করে। তাদেরকে লাতিন বলা হতো, অর্থাৎ ইটালিতে বসবাস করতে বিধায় তাদেরকে লাতিন বলা হতো। তাদের নাম অনুসারে ভাষার নামও হয় লাতিন ভাষা। আর এই লাতিন রাজা রোমিওলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন। তার নাম অনুযায়ী নগরের নাম হয় রোম। আর রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয় নাই, নানা সংগ্রামের সংস্কারের মধ্য দিয়ে রোমের গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমে প্রজাতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ বিদ্রোহী নেতা ব্রুটাস এবং অপর এক ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে শাসনের সুযোগ প্রদান করে। রাজতন্ত্রের পতনের পর রোমের জনগণ দুই ভাগে বিভক্ত হয়: প্যাট্রিসিয়ান অর্থাৎ অভিজাত শ্রেণী, আর হচ্ছে প্লিবিয়ান যারা সাধারণ নাগরিক। ক্ষুদ্র কৃষক, কারিগর, বণিকরা ছিল প্লিবিয়ান শ্রেণীর অন্তর্ভুক্ত। রোমের অর্থনীতি ছিল দাসদের উপর নির্ভরশীল। শাসকদের অমানসিক নির্যাতনে দাসরা স্পার্টাকাসের নেতৃত্বে বিদ্রোহ ঘোষণা করে। তো বিশাল রোম সাম্রাজ্যকে 3 ভাগে ভাগ করা হয়। তো তিনজন ক্ষমতায় থাকে। তো তারা 3জনই এক পর্যায়ে ক্ষমতা দখল করতে চেয়েছিল, যা ইতিহাসে ত্রয়ী শাসন নামে পরিচিত। অর্থাৎ 22 নম্বর পেজে দেখো যে রোমের সাম্রাজ্যকে শাসনের দায়িত্ব নেন অক্টাভিয়াস, সিজার, মার্ক অ্যান্টনি এবং লেপিডাস। লেপিডাসের দায়িত্ব ছিল আফ্রিকার প্রদেশসমূহ, অক্টাভিয়াস সিজারের দায়িত্ব ছিল ইতালি সহ সাম্রাজ্যের পশ্চিম অংশ, আর অ্যান্টনির দায়িত্ব ছিল পূর্বাঞ্চল। তবে তারা 3 জনের শাসন বেশি দিন টিকেনি, কারণ তাদের প্রত্যেকেরই আকাঙ্ক্ষা ছিল রোমের একছত্র অধিপতি বা সম্রাট হবার। ফলে খুব শীঘ্রই তারা ক্ষমতার লড়াই শুরু হয়ে যায়, যার কারণে তাদের শাসন বেশি দিন টিকেনি। তো সভ্যতায় রোমানদের অনেক অবদান রয়েছে। শিক্ষা, সাহিত্য এবং লিখন পদ্ধতি। তো রোমানরা এ সময় শিক্ষা বলতে বুঝাতো খেলাধুলা এবং বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল, তাই তাদের সবকিছু যুদ্ধকে কেন্দ্র করেই ছিল। উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা ছিল একটি ফ্যাশন। সে যুগে রোমান সভ্যতায় সাহিত্য অবদানের জন্য প্লুটাস এবং টেরেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দুজন মিলনান্তক নাটক রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভার্জিলের মহাকাব্য ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়। ওভিড ও লিভি এ যুগের খ্যাতনামা কবি ছিলেন। স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞান। রোমানের স্থাপত্য অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা, অর্থাৎ রোমানরা অনেক বড় বড় জিনিস তৈরি করত।
স্থাপত্যকলার পাশাপাশি রোমানরা ভাস্কর্যের উৎকর্ষ সাধন করে। রোমান ভাস্করগণ বিভিন্ন দেবদেবী, সম্রাট, দৈত্য, পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তারা তৈরি করতেন। তারপর হচ্ছে ধর্ম, দর্শন ও আইন। তোমরা 23 নম্বর পেজে দেখো, ধর্ম, দর্শন ও আইন। তো রোমানরা ধর্মীয় ক্ষেত্রে, এই টপিকটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ রোমানরা, আর এই যে রোমনগরী ও রোমানদের শাসনটা, এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো ধর্ম, দর্শন ও আইন, এক্ষেত্রেও রোমানরা কিন্তু আধুনিক যে আইন, সেটা রোমান সভ্যতার মাধ্যমেই তৈরি হয়েছে। তোমরা দেখো তোমাদের মেন বইয়ের 24 নাম্বার পেজ, অর্থাৎ আমাদের লাস্ট যে পেজটি এই অধ্যায়ের। তো এই যে রোমানরা সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে আইন প্রণয়ন। তারা যেই আইনগুলো 3টি ভাগে ভাগ করা হয়েছে। রোমানের আইনের দৃষ্টিতে সকলে সমান। তো রোমান আইনকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: বেসামরিক আইন, জনগণের আইন, প্রাকৃতিক আইন। তো তোমরা অবশ্যই 24 নম্বর পেজ থেকে 3টি আইন মুখস্থ করে ফেলবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখেছো। আর এই ক্লাসের মধ্য দিয়ে আমরা আমাদের এই দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা, এই অধ্যায়টি শেষ করলাম। তো তোমরা অবশ্যই তোমাদের মেইন বইটি আবার বাসায় খুব মনোযোগ সহকারে পড়বে। তো আজকের এই আলোচনা থেকে তোমাদের জন্য কতগুলো বাড়ির কাজ দিয়েছি, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলোকে মুখস্থ করে ফেলবে এবং নোট খাতায় লিখবে। জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে: 1 নাম্বার, পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেন কারা? 2, কার সময়কালকে গ্রিক সভ্যতার স্বর্ণযুগ বলা হয়? 3, বিয়োগান্তক নাটক রচনায় পারদর্শী ছিল কারা? 4, রোম নগরী কোথায় অবস্থিত? 5, রোমের অর্থনীতি কাদের উপর নির্ভরশীল ছিল? 6, কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করেন? অনুধাবন প্রশ্ন: রোমে 3 জনের শাসন টেকেনি কেন? বর্ণনা করো। 2, নগর রাষ্ট্র স্পার্টা ছিল সামরিক ছাউনি, ব্যাখ্যা করো। 3, ইজিয়ান বা মাইসিনীয় সভ্যতা বর্ণনা করো। 4, সাহিত্যে গ্রিক সভ্যতার অবদান বর্ণনা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো এবং নিরাপদে থেকো ও আমাদের রেকাবিবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসগুলো নিয়মিত দেখো।